গাজীপুর ও টাঙ্গাইলে জঙ্গি আস্তানায় র্যাব ও পুলিশের আলাদা অভিযানে নব্য জেএমবির সামরিক শাখার প্রধান আকাশ সহ 11 জঙ্গি নিহত। পরিকল্পনা ছিল পূজা ও আশুরায় বড় ধরনের নাশকতা। ধর্মের নামে কোনো অপকর্ম সহ্য করা হবে না, জঙ্গিবাদ দমনে সরকার এখনো কঠোর অবস্থানে। রাজধানীতে পূজা মণ্ডপ পরিদর্শন করে বললেন প্রধানমন্ত্রী। সিলেটে নৃশংসতার শিকার খাদিজার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি। নির্যাতনের প্রতিবাদে 18 অক্টোবর শিক্ষা প্রতিষ্ঠানে মানববন্ধনের ঘোষণা মন্ত্রী। কুমিল্লায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে অনিয়মের অভিযোগ। সচ্ছল ব্যক্তিরাও কার্ড পাচ্ছেন, শিকার ইউপি চেয়ারম্যানের। ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের। মহাসপ্তমীতে চলছে দেবী বন্দনা। দেশব্যাপী বিহিত পূজায় দেবীকে আবাহন। উৎসবে মাতোয়ারা ভক্তরা। বাংলার সময় আপনাদের সঙ্গে আছি আমি সাজিদ রাজু এবং আমি জাফর সাদিক। গাজীপুর ও টাঙ্গাইলে জঙ্গি আস্তানায় র্যাব ও পুলিশের আলাদা 3টি অভিযানে 11 জঙ্গি নিহত হয়েছে। বিকেলে অভিযান শেষে গাজীপুরে এক ব্রিফিংয়ে এই তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এই অভিযানে বেশ কিছু অস্ত্র ও গোলাবারুদও উদ্ধার করা হয়। জঙ্গিরা দুর্গাপূজা ও আশুরায় বড় ধরনের নাশকতার পরিকল্পনা করছিল বলে জানিয়েছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুরের দক্ষিণ ছায়াবীতি এলাকার একতলা একটি বাড়িতে অভিযান চালায় র্যাব। বাড়িটিতে জঙ্গিদের অবস্থানের খবর পেয়ে বৃহস্পতিবার রাতেই ঘিরে ফেলা হয় বাড়িটি। পরে ভোরে জঙ্গিদের ধরতে অভিযান শুরু করলে গোলাগুলিতে নিহত হয় 2 জঙ্গি। প্রাথমিকভাবে তাদেরকে যখন দরজা খোলার জন্য বলা হয় তারা তখন দরজাটা খুলে নেয়। ইনিশিয়ালি যে মেইন ডোরটা আছে, মেইন ডোরটা ভাঙা হয় এবং পরবর্তীতে যখন ভিতরে প্রবেশ করার জন্য চেষ্টা করা হয় তখন জঙ্গিরা ভিতর থেকে গোলাবর্ষণ শুরু করে এবং র্যাবও পাল্টা গুলি বর্ষণ করে এবং একসময় ওখানে 2 জন জঙ্গির মৃতদেহ এখানে পাওয়া গিয়েছে। অভিযানের পর এলাকাবাসী জানায় জঙ্গিরা সবাই বহিরাগত। বাড়ির মালিকও বাইরের এবং আমরা যতটুকু শুনছি যেগুলো ভিতরে আছে এরাও এখানকার স্থানীয় না। একই দিনে গাজীপুরের পাতারটেকেও আরেকটি জঙ্গি আস্তানায় অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। এই সময় নব্য জেএমবির সামরিক শাখার প্রধান আকাশ সহ নিহত হয় 7 জঙ্গি। বিকেলে গাজীপুরে ঘটনাস্থল পরিদর্শন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী জানান সারা দেশে জঙ্গি বিরোধী অভিযান অব্যাহত থাকবে। 7 জনের মধ্যে থেকে আমরা প্রেডিক্ট করতেছি 6 জন রেডি ছিল টু অ্যাটাক এনিওয়্যার। এমও ফোর্সেস, হিউম্যান রিসোর্স সব দিক দিয়েই নিউ জেএমবির এখন টোটালি একেবারে কি বলবো যে ড্রাস্টিক্যালি তাদের টোটাল শক্তিমত্তার পতন ঘটেছে। আমরা নিশ্চিত যে তামিম চৌধুরীর পরে যে এদেরকে নেতৃত্ব দিত তার ছদ্মনাম হোক আর টাইটেল নাম হোক, তার নাম ছিল আকাশ, সে এইখানে নিহত হয়েছে। এই 7 জনের মধ্যে মেজর জিয়া আমাদের কাছে কোনো ফ্যাক্ট না। আমাদের গোয়েন্দারা, আমাদের পুলিশ বাহিনী অত্যন্ত সক্রিয় এবং তারা সক্ষম এবং দক্ষ। কাজেই মেজর জিয়া কিংবা লেফটেন্যান্ট জিয়া এগুলো আমাদের কাছে বিষয় না। আমাদের কাছে বিষয় জঙ্গি। তাকে আমরা যে কোনো মূল্যে আমরা ধরার প্রচেষ্টা নিচ্ছি। সকালে অভিযান চালানো হয় টাঙ্গাইলেও। সদর উপজেলার মির্জাঘাট উপজেলার মুন্সি মাস্টারের বাড়িতে অভিযান চালায় র্যাব 12 এর একটি দল। র্যাব জানায় জঙ্গিরা গুলি ছুড়লে র্যাবের পাল্টা গুলিতে 2 জঙ্গি নিহত হয়। আসন্ন দুর্গাপূজায় জঙ্গিরা নাশকতার পরিকল্পনা করছিল বলে জানায় র্যাব। সামনে জানেন যে আমাদের পূজা আছে হিন্দু সম্প্রদায়ের, তারপরই আছে আশুরা আছে। এই সমস্তকে কেন্দ্র করে সম্ভবত তারা এখানে আস্তানা গড়ে তুলেছিল কোনো একটি ঘটনা ঘটানোর জন্য। আইন শৃঙ্খলা বাহিনী জানায় জঙ্গিদের গুলিতে এক পুলিশ সদস্য গুলিবিদ্ধ হলেও তিনি এখন আশঙ্কামুক্ত। তাফসির বাবু, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে গাজীপুরের পাতারটেক এলাকায় আছেন রিপোর্টার খান মোহাম্মদ রুমেল। সেখানকার সবশেষ অবস্থা জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রুমেল, এই মুহূর্তে যে অবস্থা সেটি হচ্ছে যে আপনি জানেন যে 3:30 4টার দিকে অভিযানটি সমাপ্ত ঘোষণা করা হয়েছে। তো এরপর এখানে যারা কাউন্টার টেরোরিজম সোয়াতের যেসব সদস্যরা এসেছিলেন, তো অভিযান সমাপ্তি ঘোষণার পরপরই তারা এখান থেকে চলে গেছেন। তো এরপরে আমরা দেখেছি যে সিআইডির ক্রাইম সিন ইউনিট তারা এসেছিল, তারা এসে ভিতরে যে আলামত সংগ্রহের কাজ সেই কাজটি তারা করছে। তো এখনো পর্যন্ত কিন্তু আলামত সংগ্রহের কাজটি শেষ হয়নি। আর এছাড়া বাইরে দেখতে যেটি সেটি হচ্ছে গাজীপুর জেলা পুলিশ, তারা বাইরে এখনো পর্যন্ত বাড়িটি তারা ঘিরে রেখেছে। তো যদিও আমরা
যারা গণমাধ্যম কর্মীরা আছি আমাদেরকে বাড়িটির কাছাকাছি আসতে দেওয়া হয়েছে, কিন্তু বাড়ির ভিতরে কিন্তু প্রবেশ করতে দেওয়া হয়নি। কারণ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বলছেন যে ভিতরে যেসব আলামত রয়েছে সেগুলো সংগ্রহের কাজ তারা করছেন। তো ফলে এখানে ভিতরে গণমাধ্যম কর্মী সহ অন্যান্য মানুষজন যদি প্রবেশ করেন তাহলে আলামত নষ্ট হয়ে যাওয়ার একটি আশঙ্কা থাকে এবং আলামত সংগ্রহে বাধাগ্রস্ত হতে পারে। তো সে কারণে আমাদেরকে ভিতরে প্রবেশ করতে দেওয়া হয়নি। তবে যে 7 জন নিহত হয়েছে আমরা দেখেছি যে বাড়িটি থেকে একটু দূরে সেখানে বেশ কয়েকটি অ্যাম্বুলেন্স এনে রাখা হয়েছে। তো আমরা ধারণা করছি যে ভিতরে যে আলামত সংগ্রহের কাজ সেই কাজটি শেষ হলেই পরে এসব জঙ্গিদের মরদেহ অ্যাম্বুলেন্সে করে এখান থেকে নিয়ে যাওয়া হবে। আর এই মুহূর্তে যে অবস্থা সেটি হচ্ছে যে বাড়িটি পুলিশ ঘিরে রেখেছে, কিন্তু বাড়ির আশপাশে কিন্তু আমরা দেখছি যে প্রচুর পরিমাণে উৎসুক মানুষজন জড়ো হয়েছেন এবং সাধারণ যারা গাজীপুরবাসী আছেন তারা যেটি বলছেন যে এই গাজীপুর সদর বা গাজীপুর শহরে সাধারণত স্থানীয় লোকজন ছাড়াও বাইরের প্রচুর লোকজন বসবাস করেন এবং বাইরে থেকে অনেক মানুষজন সেখানে বাড়িও তৈরি করেছেন। তো এখানে যে বাড়িটিতে আজকে জঙ্গি আস্তানার সন্ধান পাওয়া গেছে, সাধারণ মানুষজন কেউ কেউ আমাদেরকে জানিয়েছেন যে মাস দুয়েক আগে জঙ্গিরা এখানে বাসা ভাড়া নিয়েছিল, কিন্তু পুলিশের পক্ষ থেকে কিন্তু এখনো পর্যন্ত আমরা কোনো ধরনের বক্তব্য পাইনি। আপনি জানেন যে স্বরাষ্ট্রমন্ত্রী এসেছিলেন, এছাড়া পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা যারা এসেছিলেন তারা কিন্তু তখন পর্যন্ত নিশ্চিত করে বলেননি যে কতদিন ধরে জঙ্গিরা এখানে অবস্থান করছিল। শুধুমাত্র পুলিশের কাউন্টার টেরোরিজমের অতিরিক্ত উপকমিশনার সানার হোসেন জানিয়েছিলেন যে সপ্তাহ দুয়েক আগে তারা খবর পেয়েছিলেন যে ঢাকার বাইরে জঙ্গিরা অবস্থান করছে এবং সবশেষ গতকালকে তারা নিশ্চিত হয়েছিলেন যে ঠিক গাজীপুরের এই জায়গাটিতে জঙ্গিরা অবস্থান করছে। তো তারা বলছেন পুলিশ সদস্যরা যে এই বিষয়গুলো হয়তো আরো পরে নিশ্চিত হওয়া যাবে। তবে প্রাথমিকভাবে পুলিশ সদস্যরা এটি বলেছেন যে 90 জেএমবির যে প্রধান তামিম চৌধুরী সে নিহত হওয়ার পর আজকে এখানে যে নিহত হয়েছে আকাশ, সেই হচ্ছে 90 জেএমবিকে নেতৃত্ব দিচ্ছিল এবং সে সহ এখানে মোট 7 জন নিহত হয়েছে এবং এই 7 জনের মধ্যে 6 জন সবসময় যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় হামলা চালানোর প্রস্তুতি নিয়ে রেখেছিল, এমনটাই পুলিশ আমাদের কাছে দাবি করেছে। তো এই মুহূর্তে যেটি বলছিলাম যে এখানে এই মুহূর্তে আলামত সংগ্রহের কাজ চলছে। তো সে যেহেতু 7 জন জঙ্গি এখানে নিহত হয়েছে, তো ধারণা করছি যে আলামত সংগ্রহের কাজটি শেষ হতে কিন্তু বেশ কিছু সময় লাগবে, প্রায় 3 থেকে 4 ঘন্টা সময় লাগবে সবগুলো লাশের সুরথাল তৈরি করতে এবং আলামত সংগ্রহের কাজ শেষ করতে। তো গাজীপুরের পাতারটেক থেকে আমার কাছে এখন পর্যন্ত এই ছিল সবশেষ খবর। জাফর। রুবেল, আপনাকে ধন্যবাদ। দর্শক, গাজীপুর ও টাঙ্গাইলে জঙ্গি আস্তানা আলাদা 3টি অভিযানে 11 জঙ্গি নিহত হওয়ার পরবর্তী পরিস্থিতি সম্পর্কে জানাতে গাজীপুরের পাতারটেক থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন সহকর্মী খান মোহাম্মদ রুমেল। জঙ্গিবাদ দমনে সরকারের কঠোর অবস্থান অব্যাহত থাকবে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ধর্মের নামে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড সহ্য করা হবে না। বিকেলে রাজধানীর ঢাকেশ্বরী মন্দির ও রামকৃষ্ণ মিশনের শারদীয় দুর্গোৎসব পরিদর্শনে গিয়ে তিনি এই কথা বলেন। এ সময় সব ধর্মের মানুষ যাতে সম্মান নিয়ে বাঁচতে পারে এমন পরিবেশ সৃষ্টিতে সরকার কাজ করছে বলে জানান প্রধানমন্ত্রী। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে জাতীয় মন্দির ঢাকেশ্বরী প্রাঙ্গণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার মঙ্গলময়ী মা দুর্গার সপ্তমী তিথির বিকেলে ঢাকেশ্বরী মন্দিরে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান সেখানকার পূজারী বৃন্দ। বেশ কিছু সময় ভক্তবৃন্দকে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রী পরিদর্শন করেন পুরো পুজোর কার্যক্রম। পরে উপস্থিত ভক্তবৃন্দের উদ্দেশ্যে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। বলেন, জঙ্গিবাদী কর্মকাণ্ডের মাধ্যমে যারা সমাজে অশান্তি সৃষ্টি করছে তাদের দমনে সরকারের সব প্রচেষ্টাই অব্যাহত থাকবে। জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ এর বিরুদ্ধে সবসময় আমাদের সরকার কঠোরভাবে ব্যবস্থা নিয়েছে এবং নিয়ে যাচ্ছে এবং আগামী দিনেও নেবে, কারণ এই দেশে কোনো জঙ্গিবাদের স্থান হবে না। ধর্মের নাম নিয়ে কোনো রকম সন্ত্রাসী কর্মকাণ্ড সেটাও আমরা বরদাস্ত করব না। কাজে সকলের তরে সকলে আমরা মানবের তরে আমাদের সব সেই কথাটাই মনে রেখে চলতে হবে। এরপর রাজধানীর রামকৃষ্ণ মিশনে পূজা মণ্ডপ পরিদর্শনে গেলে সনাতন ভক্তবৃন্দরা প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান। পরিদর্শন শেষে সেখানে উপস্থিত পূজারীদের উদ্দেশ্যেও বক্তব্য রাখেন তিনি। বলেন, বাংলার মাটিতে যাতে সব ধর্মের মানুষ সম্প্রীতি নিয়ে বাঁচতে পারে সেই পরিবেশ সৃষ্টির লক্ষ্যেই কাজ করছে সরকার। যে এই দেশ মহান আত্মত্যাগের মধ্য দিয়েই অর্জিত হয়েছে, কাজে এই বাংলাদেশের মাটিতে আজকে থেকে শুরু করে আগামী দিনের সব সময় প্রতিটি ধর্মীয় উৎসব প্রত্যেক ধর্মের মানুষ যেন উৎসব মুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে পালন করতে পারে, সেই পরিবেশটা যেন সবসময় থাকে, চিরদিন থাকে, সেটাই আমাদের কামনা। দেশের সমৃদ্ধি আর উন্নয়ন কামনায় সবাইকে প্রার্থনার আহ্বানও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুভেচ্ছা জানাচ্ছি। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। বাংলার সময় আরো থাকছে। চট্টগ্রামের মাঝিরঘাটে আমদানিকারক প্রতিষ্ঠানের গুদামে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, অনুমোদনহীন 4000 বস্তা গুঁড়ো দুধ জব্দ।
অস্ত্রোপচারের 96 ঘন্টা পর খাদিজার অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বলে জানিয়েছেন তার চিকিৎসক ডাক্তার AM রেজা উস্তাদ। দুপুরে স্কয়ার হাসপাতালে সংবাদ সম্মেলনে এই কথা জানানো হয়। চিকিৎসকরা জানান, অস্ত্রোপচারের পর চোখ খুলতে পারছেন খাদিজা। তার ডান হাত এবং পা নড়ছে, তবে সার্বিক অবস্থা জানতে আরও 2 থেকে 3 সপ্তাহ সময় লাগতে পারে। গত সোমবার বিকেলে সিলেটের MC কলেজে পরীক্ষা শেষে বাসায় ফেরার সময় ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে আহত করে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা বদরুল আলম। এরপর থেকে খাদিজা স্কয়ার হাসপাতালে ভর্তি আছেন। দেখা দেওয়ার পর ও চোখ খুলছে এবং ওর শরীরের ডান পাশে ডান হাত এবং ডান পায়ে মুভ করছে। কনশাস লেভেলটা যদি এখন বলতে চাই তাহলে সে আউট অফ 15 যখন 6 ছিল, এখন ওর কনশাস লেভেল আউট অফ 10 6 আছে। ইনিশিয়ালি প্রথমত আমাদের চিকিৎসার উদ্দেশ্য ছিল যে আমরা লাইফ সেভ করতে পারবো কিনা, যদিও আশা খুবই ক্ষীণ ছিল। আমাদের খুব ন্যারো রাস্তার মধ্যে দিয়ে হাঁটতে হয়েছে। 96 ঘন্টা পরে এসে বলতে পারবো হয়তো যে ওর সার্ভাইভালের চান্স আগের চেয়ে কিছুটা বৃদ্ধি পেয়েছে। সম্প্রতি বিভিন্ন স্থানে শিক্ষার্থী নির্যাতনের ঘটনার প্রতিবাদে আগামী 18 অক্টোবর সারা দেশে সব শিক্ষা প্রতিষ্ঠানে মানববন্ধনের ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী। সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন মন্ত্রী। তিনি বলেন, যারা এইসব ঘটনা ঘটাচ্ছে তারা সমাজের শত্রু। এই বিকৃত মানসিকতার যারা তাদের শাস্তি দিয়ে সমাজ থেকে বিচ্ছিন্ন করে দেওয়ার লক্ষ্যে আমরা সকলের কাছে আহ্বান জানাচ্ছি যে আমরা একটা সামাজিক আন্দোলন, সামাজিক প্রতিরোধ আমরা গড়ে তুলব। এই লক্ষ্য সামনে রেখে আমরা একটা কর্মসূচি এখন দিয়ে যাচ্ছি। 18 অক্টোবর সারা দেশব্যাপী সকল শিক্ষা প্রতিষ্ঠানে প্রতীকী হিসাবে 15 মিনিটের মানববন্ধন। 20 অক্টোবর আমরা সকল শিক্ষা প্রতিষ্ঠানে সভা করব, চারপাশের সকল মানুষকে সম্পৃক্ত করে। দর্শক, বাগেরহাটের হাকিমপুর শিকদার বাড়ি পূজা মণ্ডপে আছেন সহকর্মী ফাহমিদা মৌটুসী। মহাসপ্তমীর আনুষ্ঠানিকতার খবর জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মৌটুসী। বাগেরহাটের হাকিমপুরে দুর্গাপূজা মণ্ডপ থেকে এখনকার অবস্থা যদি আমি আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করি, তাহলে কিন্তু বলতে হবে ভক্ত দর্শনার্থীদের ভিড়ে পুরো জায়গাটা কিন্তু মুখর হয়ে উঠেছে। এবং যত দিন গড়াচ্ছে রাজু, বলতেই হবে যে এই ভিড় কিন্তু আরো বেশি হচ্ছে। এবং আমি যদি আপনাদেরকে একটু বলি যে এখন কিন্তু গান সহ অন্যান্য যেসব আনুষ্ঠানিকতা আছে তার মাধ্যমে কিন্তু এই আয়োজন সম্পূর্ণ করার চেষ্টা চলছে। রাজু, এখানে কিন্তু যেসব দর্শনার্থী আছেন ঢাকা থেকে অনেকে এসেছেন, এবং শুধু ঢাকা থেকে নয় দেশের বাইরে থেকে অনেকে এসেছেন। আমরা একটু কথা বলবো। আপনি তো এসেছেন এখানে, কেমন লাগছে আসলে দেখি? ডেফিনেটলি ভালো লাগছে। সত্যিকার অর্থে ঢাকা থেকে শুনছি শুধু এই পূজা মণ্ডপের কথা। আমরা যখন মানে অভিনয় করতে যাই তখনই এটা শুনছি, শোনার পরে মনে হয়েছে যে এই জায়গাটা মিস করা যাবে না। অতএব শুধু ঢাকা থেকে এই পর্যন্ত চলে আসছি এবং ভালো লাগতেছে যে এরকম একটা মফস্বল এরিয়াতে এত সুন্দর একটা পরিবেশ, মানে অদ্ভুত আসলে এটা। মানে অলরেডি আই হ্যাভ লস্ট মাই ডায়লগ, কারণ এখানে আমরা যেটা হয় যে এরকম জায়গায় এসে যেরকম দৃশ্য দেখতে পারবো এটা চিন্তা করার মতো না। কারণ মানুষের মজার কিছু জায়গা, যেটা আনন্দের জায়গা, আনন্দকে ভাগ করার জন্য হিন্দু ধর্মাবলীর যারা আছে, এবং সবচেয়ে বেশি যে নট অনলি যে ধর্মের এই ইটাকে মানে যেটা হয় ভেদাভেদটা এখানে আসলে ভুলে যায় মানুষ, আমার মনে হয়। আমিও তাই সেরকম যারা আমার দর্শক, যারা আমার নাটক দেখেন, আমি তাদেরকে বলবো যে অন্তত লাইফে একটা দিন হলেও এখানে আসবেন, এখানে এটা মিস করা যাবে না। ধন্যবাদ। দর্শক, আমরা আরেকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব। যে আপনি তো এসেছেন, এত বড় আয়োজন দেখে আসলে আপনার কেমন লাগছে? সত্যি অসাধারণ, কারণ হাকিমপুর শিকদার বাড়িতে শুনেছি যে 601টা প্রতিমা নিয়ে এই পূজা মণ্ডপটি সাজানো হয়েছে। বাইরে একটি বিশাল ভাস্কর্য বানানো হয়েছে। আপনার ঢাকার ছেলেপেলেরা এসে করেছে এটা, চারুকলার ছেলেরা। অসাধারণ। আমরা অনেক অভিনয় শিল্পীরা এসেছি এই প্রোগ্রামে। লিটন শিকদার আমাদেরকে দাওয়াত করেছেন, উনি আমাদের বন্ধু মানুষ।
এটি একটি অসাধারণ পূজা মণ্ডপ হতে পারে। আর একটি বিষয় হচ্ছে যে ধর্ম যার যার, উৎসবটি হচ্ছে সবার। তা আমরা সেই উৎসবটিকে একাত্মতা ঘোষণা করার জন্যই আজকের এই পূজা মণ্ডপে এসেছি আমরা সবাই। তো সকলকে ধন্যবাদ এবং সবাইকে শারদীয় দুর্গাপূজার উৎসবে ধন্যবাদ। দর্শক, এখানে যারা আসছেন তারা কিন্তু সবাই একটি কথাই বলছেন যে আসলে ধর্ম যার যার, উৎসব সবার। এখানে আরেকজন আছেন, আমি একটু আপনার সঙ্গে কথা বলার চেষ্টা করব। আপনি আসলে এত বড় পূজা আপনার কেমন লাগছে? খুব ভালো লাগছে আসার জন্য, এবং বাসা থেকে এখানেই আসছি এই শুধু দুর্গাপূজার জন্য। খুব ভালো লাগছে। এখানে যারা আছেন তাদের কিন্তু সবাই বলছেন যে আসলে তাদের খুবই ভালো লাগছে এবং এত বড় পূজার আয়োজন দেখে তারা কিন্তু সত্যিই মুগ্ধ। তুমি কি চেয়েছো দেবীর কাছে? বলো, সবাই দাওয়াত দাও। দর্শক, এখানে কিন্তু ছোট বাচ্চা থেকে শুরু করে সবাই এখানে এসেছে এবং আরেকজন দর্শনার্থীর সাথে কথা বলার আমি চেষ্টা করছি। কেমন লাগছে? আর দেবীর কাছে কি চেয়েছো? দেবীর কাছে চাবো যে সবার মঙ্গল হোক, সবাইকে আনন্দে থাকতে দিক। আর আমার তরফ থেকে সবাইকে জানাবো যে শুভেচ্ছা জানাই। সবাইকে আসলে শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা জানানোর পাশাপাশি এখানে যারা আছেন সবাই কিন্তু চেষ্টা করছেন নিজেদের মতো করে কথা বলার এবং উপভোগ করার বিষয়টি। আপনি যদি একটু বলেন, আসলে আপনি তো এত দূর থেকে এসেছেন এই পুজো দেখতে, কেমন লাগছে এত বড় আয়োজন? সত্যি বাংলাদেশে যে এত বড় আয়োজন হয় সেটা যদি আমি এখানে না আসতাম তাহলে কখনোই আমার ধারণা হতো না। আমার কাছে অদ্ভুত লাগছে যে এত ব্যাপক পরিসরে, এত নান্দনিকভাবে বাংলাদেশে এখনো যে শারদীয় দুর্গাপূজার উৎসব হয় সেটা এখানে না এলে অসম্ভব ব্যাপার, কেউ বুঝতে পারবে না। আমার ভীষণ ভালো লাগছে। সবাইকে ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম ঢাকা থেকে এসেছেন এমন কয়েকজন দর্শনার্থীর সঙ্গে এবং তারা কিন্তু বলছিলেন যে এত বড় পূজার আয়োজন দেখে তারা কিন্তু সত্যিকার অর্থেই মুগ্ধ। কারণ 601টি প্রতিমার কথা আমরা যেটা বারবার বলছি যে শুধু দেবী দুর্গা নয়, সেই সঙ্গে অন্যান্য যেসব দেবতা রয়েছেন এবং ভগবান রয়েছেন তাদের সবার প্রতিমাই কিন্তু এখানে তুলে ধরার চেষ্টা করা হয়েছে এবং ভিন্ন ভিন্ন ঘটনার মধ্য দিয়ে কিন্তু আসলে হিন্দু ধর্মকে আসলে সবার সামনে উপস্থাপন করার চেষ্টা করা হচ্ছে। এবং আয়োজকরা যেটা বলেছেন তারা কিন্তু এরকমটাই বলছেন যে আসলে হিন্দু ধর্মকে এবং সবার কাছে উপস্থাপন করার জন্যই বর্তমান প্রজন্ম, সেই সঙ্গে হিন্দু ধর্মাবলম্বী যারা আছেন, অন্যান্য ধর্মের যারা আছেন সবার কাছে উপস্থাপন করার জন্যই কিন্তু আসলে এত বড় আয়োজন। এবং দর্শক, আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এখানে কিন্তু মহাসপ্তমীর যে আয়োজন তার পুরোটাই আসলে সকাল থেকে শুরু হয়ে কিন্তু আনুষ্ঠানিকতা সবই শেষ হয়েছে, সম্পন্ন হয়েছে। দর্শক, বাগেরহাটের হাকিমপুরে দুর্গাপূজা মণ্ডপ থেকে এই ছিল আমার কাছে সবশেষ। সহকর্মী ফাহমিদা মৌটুসী বাগেরহাটের হাকিমপুর শিকদার বাড়িতে যে পূজা অর্চনার আয়োজন করা হয়েছে সেই আনুষ্ঠানিকতার খবর জানাচ্ছিলেন আমাদের। নবপত্রিকা স্থাপন ও পুষ্পাঞ্জলি অর্পণের মধ্য দিয়ে দেশের বিভিন্ন স্থানে উদযাপন হচ্ছে মহাসপ্তমী। এদিন দুর্গতি নাশিনী দেবী দুর্গার পাশাপাশি অন্যান্য দেবদেবীর আরাধনা করেন সনাতন ধর্মাবলম্বীরা। এদিন সকল অশুভ শক্তির বিরুদ্ধে নারী শক্তিকে গজিয়ে তুলতে দেবী দুর্গার কাছে প্রার্থনা করেন তারা। আমাদের রিপোর্টারদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। সকালে উলুধ্বনি, শঙ্খ আর ঢাকের তালে মুখরিত হয়ে ওঠে রাজশাহী মহানগরী ও জেলার প্রায় 450 পূজা মণ্ডপ। মহাসপ্তমীতে অসুর বধের মতো সকল অশুভ শক্তির বিনাশ কামনায় দেবী দুর্গার কাছে প্রার্থনা করেন ভক্তরা। চট্টগ্রামে মহাসপ্তমীতে অশুভ শক্তিকে শুদ্ধির মধ্যে দিয়ে 9টি গাছের ফুল ফল পাতা দিয়ে দেবী দুর্গার আগমনকে স্বাগত জানানো হয়। এরপর দেবীর প্রাণ প্রতিষ্ঠা ও বিধান অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠিত হয় বিহিত পূজা। সকাল থেকে বিভিন্ন মন্দিরে ভক্তরা নৈবেদ্য সাজিয়ে দেবী দুর্গাকে পূজা নিবেদন করেন। ময়মনসিংহে সকাল থেকে মণ্ডপগুলোতে দর্শনার্থীদের ঢল নামে। নবপত্রিকা স্থাপন, স্নান, মন্ত্রপাঠ, ঢাকঢোল, শঙ্খ ও উলুধ্বনির মধ্যে দিয়ে পূজা সম্পন্ন করেন পূজারীরা। সারা বিশ্বের মানুষের জন্য শান্তি আর সমৃদ্ধি কামনা করা হয়।
সিলেট জেলার 6 শতাধিক পূজা মণ্ডপে সকালে একযোগে শুরু হয় মহাসপ্তমীর আনুষ্ঠানিকতা। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রতিটি মণ্ডপে আইন শৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে। খুলনা শহরের দোলখোলা শীতলাবাড়ি মন্দির সহ 114টি মণ্ডপে আয়োজন করা হয়েছে দুর্গাপূজা। অশুভ শক্তি দমন করে দেশের মঙ্গল কামনায় দেবী দুর্গার কাছে প্রার্থনা করেন দূর দূরান্ত থেকে আসা ভক্তরা। এছাড়া বরিশাল, রংপুর, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী ও মাদারীপুর সহ দেশের বিভিন্ন স্থানে নানা আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে পালিত হয়েছে শারদীয় দুর্গাপূজার মহাসপ্তমী। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। চট্টগ্রামে নাসির ব্রাদার্স নামের একটি গুদামে অভিযান চালিয়ে অনুমোদনহীন 4000 ব্যাগ গুঁড়া দুধ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। বিকেলে নগরীর মাঝিরঘাট এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ফোরকান এলাহি ও গোয়েন্দা পুলিশ এ অভিযান চালায়। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, নূর ডেইরি ফুড অ্যান্ড প্রসেসিং নামের একটি প্রতিষ্ঠান গত বৃহস্পতিবার ইউক্রেন থেকে প্রায় 1.5 কোটি টাকা মূল্যের 4000 ব্যাগ ভেজাল গুঁড়া দুধ আমদানি করে। আমদানি করা পণ্যে বিএসটিআই এর অনুমোদন না নিয়ে প্রতিষ্ঠানের পক্ষ থেকে সিল মারা হচ্ছিল বলেও জানান তিনি। এদিকে উৎপাদনের তারিখ না থাকা এবং অনুমোদনহীন হওয়ায় 1.5 লাখ টাকা জরিমানা সহ মালিককে 3 মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন আদালত। বাংলা সময় আরো থাকছে। রংপুরের কাউনিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, চালক সহ নিহত 2, আহত অন্তত 25 জন। কুমিল্লায় সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় 10 টাকা কেজি দরে চাল বিতরণ কার্যক্রমে অনিয়মের অভিযোগ উঠেছে। বুড়িচং ইউনিয়নে স্থানীয় জনপ্রতিনিধিরা দরিদ্রদের না দিয়ে সচ্ছল ব্যক্তিদের মাঝে কার্ড বিতরণ করেছেন বলে দাবি এলাকাবাসীর। তবে চাহিদার তুলনায় কার্ডের সংখ্যা কম এবং 2-1টি কার্ড সচ্ছল ব্যক্তিরা পেতে পারে বলে স্বীকার করেছেন ইউপি চেয়ারম্যান। এই অবস্থায় অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। বাহার রায়হানের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। কুমিল্লার বুড়িচং সদর ইউনিয়নের হরিপুর গ্রামে 75 বছর বয়সী বিধবা বৃদ্ধা হাজেরার মতো অনেক দরিদ্র পরিবার সরকার নির্ধারিত 10 টাকা কেজি দরে চালের কার্ড পায়নি বলে অভিযোগ এলাকাবাসীর। অপরদিকে একই ইউনিয়নের জরিন গ্রামের পাকাবাড়ির মালিক রমজান আলীর পরিবার পেয়েছে খাদ্যবান্ধব কর্মসূচির এ কার্ড। বিষয়টি স্বীকার করে বর্তমান আর্থিক অবস্থা ভালো না বলে জানিয়েছেন তিনি। আমার ছেলে প্রথম অবস্থা ভালো ছিল, বিল্ডিং করছে, তো এখন অবস্থা খারাপ। তো আমার ছেলে টাকাটা দিতে পারে না, করতে পারে না, কষ্ট করে চলতে আছে। আমার পাত্র কোনো জায়গা সম্পদ নাই, কোনো কিছু নাই। আমার মায়ের তো বাতাও পায় না, ওই চালটা পাইতেছে না, 10 টিকেটও পাইতেছে না, বা এমনকি একটা কার্ডও পাইতেছে না। আমরা পাইছি না কার্ড, স্যার পারে না নিতে চাহিদার তুলনায় কার্ডের সংখ্যা কম হয় 2-1টি সচ্ছল ব্যক্তিরা পেতে পারে বলে স্বীকার করেছেন ইউপি চেয়ারম্যান। যদি এমন হয়ে থাকে তাহলে আমাদের ইউনিট থেকে তালিকা বাদ দিয়ে আমরা যারা একেবারেই পাওয়ার যোগ্য এই সকল ব্যক্তিদেরকে আমরা দেব। এই অবস্থায় অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। ইতিমধ্যেই কিন্তু আমাদের তিতাস উপজেলাতে 2 জন ডিলারকে কিন্তু আমরা জেলা হাজতে প্রেরণ করেছি। তাদের কাছ থেকে আমরা 42 বস্তা চাল উদ্ধার করেছিলাম। সুতরাং আইন এক্ষেত্রে আপসীন গতিতে চলবে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক এই কাজের সাথে যেই জড়িত হোক না কেন তাকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। কুমিল্লার বুড়িচং উপজেলার 9টি ইউনিয়নে ভূমিহীন হতদরিদ্র ৭৮,৫৯০ জনের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে মাত্র 6,050টি কার্ড। সময় সংবাদ, কুমিল্লা। আবারও দুর্গাপূজার খবর। দুর্গাপূজার খবর জানাতে এই মুহূর্তে চট্টগ্রামের জে.এম. সেন হলে আছেন রিপোর্টার কমল দে, সিলেটের রামকৃষ্ণ মিশনে আছেন আব্দুল আহাদ এবং রাজশাহীর আরাধনা পূজা মণ্ডপে আছেন সাইফুর রহমান রকি। আমরা সরাসরি চলে যাচ্ছি তাদের কাছে। প্রথমে যাচ্ছি কমলের কাছে। কমল, উৎসবমুখর পরিবেশে বন্দরনগরে চট্টগ্রামে দুর্গা উৎসবের আজ 3য় দিন অতিবাহিত হচ্ছে। অর্থাৎ 3য় নদী আর সপ্তমী হলো, কিন্তু আমরা জানি পঞ্চমী তিথি থেকে চট্টগ্রামে দুর্গা উৎসব শুরু হয়েছে। আর আজ সপ্তমী তিথিতে সকালবেলা নবমূর্তিকে স্থাপনের মধ্য দিয়ে শুরু হয় দেবীর আহ্বান, এবং দেবীকে আহ্বান জানানোর পর শুরু হয় সপ্তমী পূজা। এবং সপ্তমী পূজা দুপুরে সপ্তমী পূজা এবং মহাস্নানের পর মহাভোগ শেষ হওয়ার পর বিকেলে শেষ হয়েছে সপ্তমী বিহুত পূজা। এখন বলা যায় অষ্টমী তিথি লেগেছে, অর্থাৎ তিথি অনুযায়ী এখন
সপ্তমী পার হয়ে অষ্টমী তিথি শুরু হয়েছে এবং অষ্টমী তিথির প্রারম্ভে শুরু হচ্ছে মূলত অষ্টমী পুজোর যে প্রারম্ভিকতা রয়েছে তা শুরু হচ্ছে ঠিক এখনই, অর্থাৎ সপ্তমী তিথির শেষ তিথি অনুযায়ী অষ্টমী তিথি প্রারম্ভিকতা শুরু হয়েছে এবং অষ্টমী তিথি চলবে আগামীকাল বিকেল 5টা 19 মিনিট পর্যন্ত। এরপর সন্ধিক্ষণে সন্ধি পূজা হবে। তো বলা যায় আজকে সপ্তমী দিনে কিন্তু আমরা দেখেছি সকাল থেকে মন্দিরে মন্দিরে হিন্দু নরনারীরা ভিড় করছে, অঞ্জলি নিয়েছে, ভোগ দিয়েছে এবং তারা পুজো সমাপন করেছে। এখন মূলত তারা বের হয়েছে প্রতিমা দর্শনের জন্য। নগরীতে এবার প্রায় 300-র বেশি পূজা মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং যারা রয়েছে তার পরিমাণ 1700। এখন প্রতিটি পূজা মণ্ডপে কিন্তু আমরা দেখতে পাচ্ছেন দর্শনার্থীদের ভিড়, অর্থাৎ উৎসব মুখর পরিবেশে এই বন্দরনগরী চট্টগ্রামে প্রায় যে দুর্গা উৎসব চলছে এবং আজ 3য় দিন। এক্ষেত্রে উৎসবটিকে কিন্তু নির্বিঘ্ন করার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কিন্তু ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে, যে কারণে যেহেতু নিরাপত্তা ব্যবস্থা পর্যাপ্ত রয়েছে মানুষ আশ্বস্ত হয়ে কিন্তু পূজা মণ্ডপে ঘুরতে ভিড় করছে। তো বলা যায় উৎসব মুখর পরিবেশে 3 দিন চলছে। এখন পর্যন্ত এ ছিল চট্টগ্রাম থেকে পূজার সর্বশেষ। এখন চলে যাবো সিলেটের পুজোর খবর জানার জন্য সহকর্মী আহাদের কাছে। ধন্যবাদ কমল। আসলে দর্শক আপনারা জানেন যে সিলেট হচ্ছে মুসলিম ধর্মের অন্যতম সাধক শাহজালালের স্মৃতি বিজড়িত এলাকা। ঠিক তেমনি ভাবে এই সিলেট ভূমি হচ্ছে হিন্দু ধর্মের ভগবান শ্রী চৈতন্যেরও জন্মভূমি। এ কারণেই সিলেটের আসলে সবগুলো উপজেলার পাশাপাশি সিলেট শহরের অধিকাংশ বাসা বাড়ি এবং অধিকাংশ মন্দিরে আজকে পবিত্র দুর্গাপূজা আসলে পালিত হচ্ছে। আজ মহাসপ্তমীতে আমরা যেমনটি দেখেছি আজ সকাল থেকে প্রতিটি মণ্ডপে মণ্ডপে আসলে ঢাক ঢোল এবং চণ্ডীপাঠের পাশাপাশি সবগুলো মন্দিরে আসলে প্রার্থনা সঙ্গীত চলছে। এখন যেমনটি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন, আমি আছি সিলেটের রামকৃষ্ণ মিশনে। এই রামকৃষ্ণ মিশনে আমরা দেখতে পেয়েছি যে আজ দুপুরের পর থেকে আসলে পুণ্যার্থীর সংখ্যা বেড়েছে। তারা প্রতিনিয়ত এখানে দুর্গতি নাসিনী দুর্গার চরণে তারা ভক্তি নিবেদন করছেন এবং নিজেদের শোক শান্তির পাশাপাশি তারা দেশের শান্তি কামনা করছেন, সেই সাথে বাঙালি জাতিরও তারা শান্তি কামনা করছেন। তো আমি আগেও আপনাদের বলেছিলাম, এবার যেহেতু মা দুর্গা ঘোড়ায় চড়ে এই পৃথিবীতে এসেছেন এবং হিন্দু ধর্মের মতে ঘোড়াতে করে যে বছরই মা দুর্গা পৃথিবীতে আসেন সেই বছর পৃথিবীতে অশান্তি দেখা দেয়। যেমনটি আমরা দেখতে পাচ্ছি যে আমি এই রামকৃষ্ণ মিশনের একজন মহারাজ্যের সাথে কথা বলেছিলাম, তিনি বলেছেন যে এখন বাংলাদেশে যেমনটি দেখা যাচ্ছে যে সর্বত্র আসলে অশান্তি দেখা যাচ্ছে, বিভিন্ন জায়গায় জঙ্গিমূলক কর্মকাণ্ড হচ্ছে, এই সবগুলোই আসলে এই মা দুর্গা যে বছর আসলে ঘোড়াতে করে আসেন সেই বছর এরকম অশান্তি দেখা দেয়। তবে যেহেতু দুর্গা আবার ঘোড়াতে করে চলে যাবেন, সে কারণে তিনি আবার পৃথিবীর এই সব অশান্তি সবকিছু দূর করে তিনি আবার পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করে তিনি আবার তার বাপের বাড়িতে চলে যাবেন, এমনটি আমাদেরকে বলেছেন আসলে এই রামকৃষ্ণ মিশনের যে পুরোহিত যিনি রয়েছেন তিনি। তো আজ সন্ধ্যার পরে যেমনটি হবে এই রামকৃষ্ণ মিশন সহ সবগুলো পূজা মণ্ডপে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে আমরা যেমনটি শুনেছি, এবং এই রামকৃষ্ণ মিশনে দেখতে পাচ্ছি যে সাংস্কৃতিক অনুষ্ঠানের যে মঞ্চ যেটি রয়েছে সেটি প্রস্তুত করা হচ্ছে এবং দর্শনার্থীরা যত সময় যাচ্ছে আরো তাদের সংখ্যা বাড়ছে এবং এখানে হিন্দু ধর্মের লোকজনের পাশাপাশি মুসলিম ধর্মের অনেক মানুষকে আমরা দেখতে পাচ্ছি, তারাও এই সবগুলো অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিচ্ছেন। তো আমার কাছে এখনো পর্যন্ত সিলেটের মহাসপ্তমীর এই ছিল সবশেষ খবর। আমরা এখন চলে যাব রাজশাহীতে সহকর্মী সাইফুর রহমান রকির কাছে। 13 পার্বণ এই কথাটি হিন্দু সম্প্রদায়ের জন্য প্রযোজ্য হলেও কিন্তু তাদের এই উৎসব অর্থাৎ এই শারদীয় দুর্গোৎসবই হলো তাদের সকল উৎসবের মধ্যে শ্রেষ্ঠ উৎসব, বড় একটি উৎসব। তো এই শারদীয় দুর্গোৎসবে রাজশাহীর প্রায় প্রতিটি পূজা মণ্ডপেই কিন্তু এইভাবেই নেচে তারা এই উৎসবটিকে তারা পালন করছে। ঢুলিরা ঢোল বাজাচ্ছে, ঢোলের তালে নেচে উঠেছে এই শারদীয় দুর্গোৎসবের প্রতিটি প্রতিমাগুলি। আমরা এখনো দেখতে পাচ্ছি যে রাজশাহীর যে এই প্রতিমাতে এই প্রতিমাগুলিতে সুন্দর করে সাজানো হয়েছে বর্ণিল সাজে, সেখানে প্রচুর পরিমাণ দর্শনার্থী আসছে। শারদীয় দুর্গোৎসব একটি সার্বজনীন একটি উৎসব, এই জন্য সার্বজনীন এই উৎসবে সকল ধর্মের মানুষই এখানে কিন্তু অংশ নিচ্ছে এবং কিভাবে তারা এই উৎসবটি পালন করে থাকে মূলত এটিই কিন্তু তারা দেখছেন। আমরা এখানকার পুরোহিত যিনি আছেন, ঠাকুর যিনি আছেন, তার সাথে কথা বলেছি। তিনি বলেছেন দেবী দুর্গা
সকল অশুভকে দূর করতে এই দুর্গোৎসবের মধ্যে দিয়ে তিনি আগমন ঘটে এবং সকল মনের মধ্যে যে অশুভ শক্তিগুলো আছে, পশুত্ব আছে, সেই পশুত্ব থেকে দূরে সরাতে কিন্তু এই দেবী দুর্গার আগমন ঘটে। তো রাজশাহীর মহানগরীতে 76টি এবং তার বাইরে রয়েছে, জেলাতে রয়েছে 313টি পূজা মণ্ডপ। তো সবগুলো পূজা মণ্ডপে কিন্তু প্রচুর পরিমাণ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের আমরা মোতায়েন করতে দেখেছি এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা কিন্তু যাতে করে নির্বিঘ্নে এই উৎসবটি পালন করতে থাকে সেই এই বিষয়গুলো কিন্তু তারা নিশ্চিত করছেন। এবং আমরা এখানে অন্য ধর্মের যারা এসেছেন তাদেরকেও বলছি যে এই উৎসবগুলোতে, পূজা মণ্ডপগুলোতে তারা ঘুরে দেখে তাদের কেমন লাগছে। তারা বলছেন আসলে দুর্গা পূজা হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এই উৎসব, এই উৎসবটিতে তারা ঘুরে বেরিয়ে তাদের আনন্দ উপভোগ করেছেন হিন্দু ধর্মাবলম্বীদের সাথেও। তো এরকমই আসলে পূজা মণ্ডপ আনন্দের বন্যা। দর্শক, সনাতন ধর্মাবলম্বীদের দুর্গোৎসব উপলক্ষে তাদের আনন্দ উৎসবের চিত্র কিছুক্ষণ আমরা দেখলাম। চট্টগ্রামের জেএম সেন হল থেকে কমল দে, সিলেটের রামকৃষ্ণ মিশন থেকে আব্দুল আহাদ এবং রাজশাহীর আরাধনা পূজা মণ্ডপ থেকে সাইফুর রহমান রকি জানাচ্ছিলেন দুর্গোৎসবের আজকের দিনের নানা আনুষ্ঠানিকতার খবর। চাঁপাইনবাবগঞ্জে ছুরিকাঘাতে ফারজানা আক্তার নামে এক নারীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছেন স্বজনরা। অভিযুক্ত সুমনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। স্বজনদের অভিযোগ, 2012 সালে শিবগঞ্জ উপজেলার চৈতন্যপুর গ্রামের সুমনের সঙ্গে বিয়ে হয় একই গ্রামের ফারজানা আক্তারের। পারিবারিক কলহের জের ধরে 2015 সালে বিবাহ বিচ্ছেদ হয় তাদের। এরপর থেকে বিভিন্ন সময় ফারজানাকে উত্ত্যক্ত করতে অভিযুক্ত সুমন। এরই জেরে গতকাল রাতে হঠাৎ করে বাড়িতে ঢুকে সুমন ফারজানাকে কুপিয়ে জখম করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় তাকে বাঁচাতে এগিয়ে গেলে নিহতের মা ও ভাইকেও কুপিয়ে আহত করা হয়। পরে এলাকাবাসী সুমনকে আটক করে পুলিশে সোপর্দ করে। রংপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়ে চালক সহ 2 জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত 25 জন। সকালে কাউনিয়া উপজেলার ভূতছড়া বেলি ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রামগামী যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই বাসের চালক পলাশ নিহত হন। আহত অবস্থায় 26 জনকে উদ্ধার করে কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। এদের মধ্যে আনিতা নামে একজনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। দুর্ঘটনার কারণে সড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ গিয়ে উদ্ধার কাজ শুরু করলে 2 ঘন্টা পর পরিস্থিতি স্বাভাবিক হয়। রাজশাহী সিটি কর্পোরেশন এলাকায় হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স ফি কমানো সহ বিভিন্ন দাবিতে প্রতিবাদ সভা করেছেন ব্যবসায়ীরা। সকালে নগরীর সাহেববাজার 0 পয়েন্টে ব্যবসায়ী সমন্বয় পরিষদ ও নাগরিক সমন্বয় কমিটির উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়। এ সময় ভারপ্রাপ্ত সিটি মেয়র নিজাম উল আজিমের বিরুদ্ধে হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স ফি কয়েক গুণ বাড়ানোর অভিযোগ করেন ব্যবসায়ীরা। নগরবাসীর কল্যাণে এসব ফি সহনীয় না রাখলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। বাংলা সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। গাজীপুর ও টাঙ্গাইলে জঙ্গি আস্তানায় র্যাব ও পুলিশের আলাদা অভিযানে 90 জেএমবির সামরিক শাখার প্রধান আকাশ সহ 11 জঙ্গি নিহত। পরিকল্পনা ছিল পূজা ও আশুরায় বড় ধরনের নাশকতা। ধর্মের নামে কোনো অপকর্ম সহ্য করা হবে না, জঙ্গিবাদ দমনে সরকার এখনো কঠোর অবস্থানে। রাজধানীতে পূজা মণ্ডপ পরিদর্শন করে বললেন প্রধানমন্ত্রী। সিলেটে নৃশংসতার শিকার খাদিজার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি। নির্যাতনের প্রতিবাদে 18 অক্টোবর শিক্ষা প্রতিষ্ঠানে মানববন্ধনের ঘোষণা মন্ত্রীর। কুমিল্লায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে অনিয়মের অভিযোগ। সচ্ছল ব্যক্তিরাও কার্ড পাচ্ছেন, শিকার ইউপি চেয়ারম্যানের। ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের। মহাসপ্তমীতে চলছে দেবী বন্দনা। দেশব্যাপী বিহিত পূজায় দেবীকে আবাহন। উৎসবে মাতোয়ারা ভক্তরা। এই ছিল বাংলার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BL লিখে পাঠিয়ে দিন 1624 নম্বরে। সঙ্গে থাকুন সময়ের।